তখন গরমের দিন ছিল, সূর্যের পুহর মনে হয় আগুন ছিল। এই অবস্থায় গ্রামে থাকা অনেক কষ্ট ছিল। এই গরমে একটা ছোট ঘর থেকে রান্নাবাড়া করার আওয়াজ আসছিল। ঘরের ভিতর সরলা নামের একজন মহিলা কাঠের পিরাটে বসে মাটির চুলায় ডাল রান্না করছিল। আজ বিক্রম শহর থেকে বাড়িতে ফিরবে। ও কতদিন হয় বাড়িতে আমার হাতে রান্না খায় না। আজ ওর পছন্দ ডাল রান্না করছি, মন ভরে খাবে আজকে। উনি ডালে চামচ দিয়ে নাড়াচাড়া করে একটা ভাঙা থালিতে ডাল ছিল। বাড়ির সামনে গাড়ির আওয়াজ শুনে গেল। একজন যুবক আসলো। ওর নাম বিক্রম। শ্যামলা বরণের, হালকা পাতলা ছিল, তাও মায়ের নজরে এটাই হিরে ছিল। মা, তোমার ডালের সুগন্ধ তো সারা গ্রামে ছড়িয়েছে। আমার তো অনেক খিদে পেয়ে গেল, খেতে দাও। আরে আমার রাজা বেটা এসে গেছে, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে কেটা খেয়ে নে। সরলা তাড়াতাড়ি চুলোতে আগুন জ্বালিয়ে রুটি বাজতে লাগল। বিক্রম রুটি খাচ্ছিল, সরলা বসে দেখছিল। মা, তুমি এত কষ্ট করো কেন? থালি বাসন মাজা, খেতে কাজ করা, এগুলো বাদ দাও তুমি। আমি এখন তো কাজ করছি। তোর জন্যই তো সব করছি বাপ, তুই তো আমার দুনিয়া, তোর শান্তিতে আমার শান্তি। যতই হোক না কেন, তাও এত কাজ করতে হবে না তোমাকে। এখন আরাম করার দিন তোমার। একটা কথা বলি বাপ, তুই বিয়ে করে নে, তোরও খেয়াল রাখবে আমারও খেয়াল রাখবে। অফিসে আমার সাথে একজন মেয়ে কাজ করে, তাকে দেখতে অনেক সুন্দর। ওর নাম রূপা। ও অনেক সিধা শান্ত মেয়ে। তোমার সাথে দেখা করাবো একদিন। বাবা, যে মেয়ে তোকে আর তোর মাকে আপন করে নেবে সেই হবে ভালো বউ। রাতের সময় ছিল, ছোট কুটিরের ভিতর আলো জ্বলছিল। বিক্রম ঘুমাচ্ছিল। সরলা ভগবানের মূর্তির সামনে হাত জোর করে বসেছিল। হে ভগবান, আমার ছেলেকে সবল করে দাও, ওর যেন কোনোদিনও কষ্ট না হয়। আমার কষ্ট হোক, কিন্তু ওর যেন জীবনে সুখ আর সুখ হয়। উনার চোখে পানি টগমগ করছিল, যেটা মায়ের ভালোবাসা আর মমতা প্রকাশ পায়। বাইরে আন্ধার ছিল, ঘরের ভিতর মায়ের প্রার্থনায় আলোতে জগমগ করছিল। সময় চলতে থাকল। কয়েক মাস পরে বিক্রম অফিসের রূপাকে বিয়ে করল। বিক্রম শহরে বিয়ে করে তারপর শহরে একটা ছোট ফ্ল্যাট ভাড়া করে। ওর মা সরলাকেও ওখানে নিয়ে আসে একসাথে থাকার জন্যে। এটা ঘর হলো? এটা তো আমাদের কিচেন রুমের থেকেও ছোট। আর তুমি তো বলতে আমার বড় একটা ফ্ল্যাট আছে। এই মাত্র চাকরিটা শুরু করেছি, কয়দিন যেতে দাও, সব বড় করব। আর হ্যাঁ, মা আমাদের সাথে থাকবে। বৌমা, ঘর ছোট হোক আর বড় হোক সেটা বড় কথা নয়, সবাই একসাথে থাকতে পারলে এটাই স্বর্গ। তুমি ক্লান্ত হয়ে গেছো মনে হচ্ছে, একটু আরাম করে নাও। ঠিক আছে। রূপা প্রথমবার শাশুড়িকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখছিল। পুরান কাপড় পরেছে। রূপা মনে মনে ভাবতে লাগল, এই ভুঁড়ির সাথে থাকতে হবে আমার। একদিন সকালে সরলা চা বানিয়ে আনলো আর বিক্রম আর রূপাকে খেতে দিল। বৌমা, তোমার জন্য আমি আদা দিয়ে চা বানিয়ে এনেছি, খাও। এটা আমাদের গ্রামে অনেক খাইতাম। ও মা, চাতে এত আদা, আমার গলা জ্বলে যাচ্ছে। চা বানাতে পারে না নাকি? রূপা, এভাবে বলো না। মা অনেক কষ্ট করে বানিয়েছে আর ভালোবাসে তোমাকে বানিয়ে দিয়েছে। তো ভালোবেসে চা খেয়ে পেট খারাপ করব? এত বয়স হয়েছে, চা বানাতে পারে না? এটা শুনে সরলা চুপ হয়ে গেল আর মুখ বুজে সহ্য করে নিল। শোনো, তোমার মাকে কাপড় কাচতে বলো আর ঘরটা পরিষ্কার করতে বলো। আমি করতে পারবো না, শরীরটা নোংরা হয়ে যাবে। রূপা, মা বয়স্ক লোক, কিছু কাম তুমি নিজেও তো করতে পারো।
আমাকে কি এই বাড়ির চাকর মনে হয় যে আমি এসব করব? বাবা, বৌমাকে কিছু বলিস না, আমি করে দিচ্ছি। বৌমা নতুন এসেছে। বৌমা, আজকে আমার শরীরটা খারাপ লাগছে, একটু আরাম করি। আপনি আরাম করবেন, তাহলে রান্না করবে কি? তাহলে কি বিক্রম অফিস থেকে এসে রান্না করবে? বাহানা বাদ দিয়ে যান, রান্না করেন। মা, তোমার তো অনেক জ্বর হয়েছে। এটা তো আমার মার প্রতিদিনের বাহানা। ডাক্তার ডাকো, নহলে হসপিটালে নিয়ে যাও। আমি গেলাম। তারপর রূপা ওখান থেকে চলে গেল। বিক্রম ভিতর থেকে অনেক কষ্ট পেল। তারপর বিক্রম ওষুধ এনে খাওয়ালো, তারপর সুস্থ হয়ে উঠল। কিছুদিন পর দেওয়ালি আসে। চারিদিকে দেওয়ালির আনন্দ। সরলা দেওয়ালির উপলক্ষে ঘর সাফা করছিল, কিন্তু বিক্রমের বউ রূপা ঘরে বসে মেহেন্দি লাগাচ্ছিল, আর বিক্রম তো অফিসেই ব্যস্ত। আগেও আমাদের বাড়িতে দেওয়ালি হতো, কতই না আনন্দ হতো তখন। আর এখন দেওয়ালি হচ্ছে মনে হয় না। আমি লাড়ু বানাতাম, রাহুল খেত। বাড়িতে রূপা কিছু করত না। একটু পর এসে সরলাকে বলল, এই নোংরা ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার তো হবে না, আরও নোংরা হবে। যান, আপনি সাফা করতে হবে না। বৌমা, দেওয়ালি বলে কথা, একটু সাফ সাফাই তো করতে হবে। ভগবান রাম বাড়ি ফেরার খুশি উদযাপন করব। তারপর সরলা ঘরের ভেতরে চলে গেল আর একটা দিয়া জ্বালিয়ে খিড়কির এক কোণে রেখে দিল। বাইরে দেওয়ালির আনন্দই, বাচ্চারা ফুর্তি করছিল। বিক্রম বাড়িতে আসার সময় সবাই নতুন কাপড় পরেছিল। বিক্রম খুশি হয়ে মাকে বলল, তোমাকে এই শাড়িতে দেখে ছোটবেলার কথা মনে পড়ছে। এই শাড়ি পরে তুমি আমাকে মন্দিরে নিয়ে গেতে। এই পুরনো ছেঁড়া ফাটা শাড়ি পরেছে, লোকে কি বলবে? আজকে আমাদের মান সম্মান শেষ হয়ে যাবে। বৌমা, এটা আমার মায়ের দেওয়া শাড়ি, প্রতি বছরে একবার এটা আমি পরি। আপনি আমাদের সাথে থাকবেন না, আপনি ঘরের ভিতরে থাকেন। এই কথাগুলো শুনে সরলা অনেক কষ্ট পেল। দিন যেতে থাকলো আর রূপার অত্যাচার বাড়তেই থাকে। একদিন সকালে বিক্রম কাজে গেল। সরলা ঘর সাফা করছিল। তারপর রূপা এসে বলল, আজকে আমার বান্ধবীরা আসবে, তাই তাড়াতাড়ি ঘর পরিষ্কার করে ঘরের ভেতরেই থাকবে, বের হবে না, বলে দিলাম। ঠিক আছে বৌমা, আমি রুমের ভিতরেই থাকবো। তারপর বলল, আপনি এই বাড়ি থেকে দূর হয়েন, আপনার জন্য বাড়ি নোংরা দেখায়। কালকে গ্রামে চলে যাবেন, আর সহ্য করতে পারবো না। এইগুলো শুনে সরলার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। রূপা বান্ধবীদের সাথে সারা দিন আড্ডা দিল। তারপর সন্ধ্যায় বিক্রম যখন বাড়িতে আসে, রূপা বিক্রমকে অনেক মিছা কথা বলল। তোমার মা আমাকে জ্বালাতন পড়ে, আমি এই বাড়িতে থাকবো না। আজকে অনেক গালি পেড়েছে। কি বলছো? এটা কিভাবে সম্ভব? আমি তাহলে মিথ্যা বলছি? নিজে গিয়ে শোনো তোমার মার কাছে। তারপর বিক্রম ওর মার কাছে যায়। মা, রূপাকে কেন গালি দিয়েছো? আর এটা কেন করেছো তুমি? আমি তোকে কোনোদিনও মিছা কথা বলি না, তুই বিশ্বাস কর। এখন সব কিছু কিন্তু বেশি হয়ে যাচ্ছে, বাড়িতে অশান্তি। এইগুলো বলে বিক্রম বাইরে যায়। সরলা বসে বসে কাঁদতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, কত কষ্ট করে ছেলে মানুষ করলাম, আর সেই ছেলে বউয়ের কথা আমাকে গালি পারে। পরের দিন সরলা রান্নাঘরে গ্যাস চুলাতে গাখির গরম করছিল। তারপর রূপা এলো আর গাখির ফেলে দিল। তারপর বিক্রমকে বলল, বিক্রম, তোমার মা আমাকে দেখতে পারে না, আজকে একটুর জন্য বেঁচে গেলাম। গরম গাখির আমার ওপরে ফালানোর চেষ্টা করছিল। পরে বিক্রম রেগে তার মার কাছে গেল আর বলল, মা, বেশি হয়ে যাচ্ছে, তুমি সীমা পালিয়ে যাচ্ছ কিন্তু। তারপর বিক্রম ওর মার হাড় ধরে টান দিয়ে ফেলে দিল।
সরলার মাথাটা পাকা মাজিয়াতে পড়ে গেল আর রক্ত বের হতে লাগলো। সরলা অজ্ঞান হয়ে গেল। এরপর কি হবে? সরলা কি তাহলে মরে যাবে? এটা দেখতে পারবো আমরা পরের পর্বে। দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।